কালকে একটা অভিনব সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম, যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য দপ্তরের। প্রকিউরমেন্ট এটা আইন সিদ্ধ, তাহলে জুনিয়র ডক্টর তার সিনিয়রের অনুপস্থিতিতে পরিস্থিতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামোর মধ্যে চিকিৎসা করতে বা অপারেশন করতে হয় এবং তাকে করতে হয় এবং তিনি করতে পারেন। আজকে সম্পূর্ণভাবে একটা সরকার যারা আরজি কর কাণ্ড থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং আরজি কর ঘটনার সঙ্গে সঙ্গেই চিকিৎসক মহল, স্বাস্থ্যকর্মীরা তাদের যে সার্বিক ব্যর্থতা সেটা মানুষের চোখের সামনে তুলে ধরেছিল বলে প্রতিহিংসামূলকভাবে এই আচরণ করেছেন। এখন প্রশ্ন হলো যে 11ই নভেম্বর 2024 যেদিন কর্ণাটকে বিজেপির বিরোধী দল নেতা আর বললেন তো আর অশোকা তিনি যে হুইসেল ব্লোয়ারের কাজ করলেন, তিনি যখন এই প্রসঙ্গটি তোলেন তখন কর্ণাটক সরকার তার প্রস্তাব গ্রহণ করে এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় কর্ণাটক সরকার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডকে ঘটনাটি জানায়। এই জানানোর পর থেকে যখন 4টে মৃত্যু হয়ে গেছে, এই ঘটনা নিয়ে যখন মোটামুটি কর্ণাটকের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে, তারপরে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, পশ্চিমবঙ্গ সরকারের যে ড্রাগ কন্ট্রোলের যারা অফিসার আছেন, এখানে স্বাস্থ্য মন্ত্রকের অফিসাররা তদন্ত সাপেক্ষ, সেই তদন্ত সিআইডি করবে না। কিন্তু প্রশ্ন হলো যে স্টকটা থেকে গেল সমস্ত হসপিটালে, সেখানে কোনো বিজ্ঞপ্তি জারি করে বলা হলো না যে এটা ভবিষ্যতে ব্যবহার করা যাবে না। আজকে যে নতুন তথ্য নিয়ে আসছে সামনে সিআইডি, যে নতুন তথ্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না। যদি নেগলিজেন্সের প্রশ্ন হয়, যদি চিকিৎসকের কোনো ভুল চিকিৎসার প্রশ্ন হয়, তাহলে একসঙ্গে সেটা 5 জনের ওপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না। ভুল চিকিৎসায় একই সময় একজন মারা যেতে পারেন, আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন, কিন্তু 5 জনের একই ধরনের সিমটম দেখা গেল। এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসক হতে পারেন? পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে তারা ব্যবহার করেছেন, কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না। একজন প্রসূতি তিনি মারা গেলেন, তার ক্ষেত্রে খুব একটা বেশি তৎপরতা দেখা গেল না, 4 জনকে গ্রিন করিডোর করে কলকাতায় পৌঁছে দেওয়া হলো। সরকারি হসপিটালগুলো আজকে কি অবস্থায় আছে? মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন। সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করবার পর সেখানে কোনো জীবনদায়ী ওষুধ নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন তার পায়ে একটি বিতর্কিত দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার সময় তিনি কিন্তু স্থানীয় কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যাননি, সরাসরি এসে এসএসকেএম এ ভর্তি হয়ে গেছে। এখন এসএসকেএম এ যেখানে মানুষের বদলে কুকুরের পর্যন্ত ডায়ালিসিস হয়, এতটাই তারা কম্পিটেন্ট এবং কখনো কখনো মুহূর্তের মধ্যে মানুষকে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দেন, আবার ভেন্টিলেশনের পেশেন্টকে 45 মিনিটের মধ্যে সুস্থ স্বাভাবিক করে পায়ে হেঁটে অন্য জায়গায় পৌঁছে দেন। এই যে তৎপরতা এবং এই ধরনের এক্সপার্টাইজ যে হসপিটালের আছে, আজকে সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এখন প্রশ্ন হলো যে চিকিৎসকদের উপরে কেন আক্রমণ করা হবে? আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আমরা যে কোনো অবস্থায় এই চিকিৎসকদের সঙ্গে আছি। একজন ইন্টার্নকে সাসপেন্ড করা হচ্ছে কিসের ভিত্তিতে? যে এখনো লাইসেন্স পায়নি, যে সেই অর্থে কোনো চিকিৎসক এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, সে হয়তো সে অবজারভেশনে ছিল, আজকে তাকে সাসপেন্ড করা হলো। কারণটা কি? 600-র বেশি প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট খালি আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী গতকালের ঘোষণার
বললেন আমি অতীতেও নিয়েছি, আবার আমরা মানুষকে নেব। কিন্তু এই মুহূর্তে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি? একটা ছোট উদাহরণ, রায়গঞ্জ যে সরকারি হসপিটাল, সেখানে 6 জন গাইনোকোলজিস্টের জায়গায় 3 জন আছেন। আর যারা ছুটিতে চলে যাচ্ছেন তারা তো সমস্ত এই সরকারের পেটোয়া আশীর্বাদ ধন্য চিকিৎসক। কেউ 20 কিলোমিটারের দূরে যাচ্ছে, কি 200 কিলোমিটারের দূরে চলে যাওয়ার মতো ক্ষমতা বা চলে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে কোনো সাধারণ চিকিৎসকের পক্ষে দেখানো সম্ভব নয়, যদি না ওই নবান্নের আশীর্বাদের হাত তার মাথার উপরে থাকে। তাহলে যারা এই ঘটনার জন্য প্রকৃত দায়ী, স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তদন্ত তো হওয়া উচিত ছিল চিকিৎসকদের বিরুদ্ধে নয়, বা নির্দিষ্ট হসপিটালের ক্ষেত্রে নয়, তদন্ত হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য মন্ত্রকের ওপরে, স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত। যে যখন দেখা যাচ্ছে যে 9টা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কর্ণাটকের এই ঘটনার পরে যখন সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হয়েছে, প্ল্যান্ট ভিজিট হয়েছে, সরকার বিজ্ঞপ্তি দিয়ে যখন একবার এটাকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রকিউরমেন্ট তার আগে হয়ে থাকলেও সেটাকে কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি? তো যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য মন্ত্রকের, যে দায় সম্পূর্ণভাবেই ড্রাগ কন্ট্রোলের, যে দায় সম্পূর্ণভাবেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর, যে দায় স্বাস্থ্য সচিবের, সেই দায় 12 জন অসহায় চিকিৎসকের উপরে চাপিয়ে দেওয়া যায় না। আমরা অতীতেও এই ধরনের ঘটনার কথা বলেছি। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে আমাদের চিকিৎসকরা পার্টিসিপেট করেছিলেন। আজকেও আমাদের এখানে, আমি শুধুমাত্র মুখবন্ধ করলাম, এরপরে আপনাদের এই নিয়ে যা জানার প্রশ্ন আপনারা করবেন। এখানে আমাদের ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, ডক্টর মধুচন্দা কর, ডক্টর তন্ময় মুখার্জি, ডক্টর চন্দ্রমণি শুক্লা এবং ডক্টর কল্যাণ আশিস মুখার্জি আছেন। আপনাদের আমরা সংবাদ মাধ্যমের কাছে এটা বলতে চাই, অন্তত একটা বিষয় স্পষ্ট, যে আমরা মনে করি সিআইডি তদন্তের নাম করে 12 জন অসহায় ডাক্তারের উপরে মানে বলির খাড়া চাপিয়ে দিয়ে আজকে সম্পূর্ণভাবেই মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে। একদিকে চিকিৎসকরা ডিউটি করছেন সরকারি হসপিটালে, তাদের কোনো নিরাপত্তা নেই। মানুষের অজ্ঞতার কারণে পেশেন্ট মারা গেলে আজকে তারা আক্রান্ত হচ্ছেন, ভাঙচুর করা হচ্ছে, সেখানে এই সরকার তাদের প্রোটেকশন দিতে পারছে না। অমানবিকভাবে তাদের ডিউটি করতে হচ্ছে। শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস সরকারের প্রতিহিংসা পরায়ণতার কারণে কোনো প্রতিবাদী চিকিৎসককে বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হচ্ছে, এমন এমন হসপিটালে পোস্টিং করছে সেখানে তার যে ফ্যাকাল্টি, তার সেটাকে নিজের কাজ এক্সারসাইজ করবার মতো জায়গাও সেখানে নেই, কিন্তু তিনি বাধ্য হচ্ছেন সেখানে গিয়ে বসতেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের বহু জায়গায় ওপিডিতে বসতে বাধ্য করা হচ্ছে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানের চিত্র। সন্ধ্যা 7টার পর সরকারি হসপিটালে বহু জায়গায় এক্সরে পর্যন্ত করানো যাচ্ছে না, জীবনদায়ী ওষুধ নেই, ক্যান্সারের একটা সাইকেল কমপ্লিট করবার মতো প্রয়োজনীয় কেমো রাজ্য সরকারের কাছে নেই। শ্যাডো মানি চালু করেছিলেন, ভেন্ডাররা অর্ডার নিয়ে প্লেস করেছিল, সাপ্লাই করেছিল, তাদের পেমেন্ট নেই। অত্যন্ত নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকরা, সরকারি চিকিৎসকরা বাধ্য হচ্ছেন ফেয়ার প্রাইস সব থেকে ওষুধ না কিনে অন্য জায়গা থেকে কিনতে বলছেন অফ দ্য রেকর্ড, কারণ তাদেরও ভয় আছে, কারণ সেখানেও চরম দুর্নীতি। আপনাদের এরপরে যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করবেন। আমরা চাই যে হাইকোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসককে রেখে এক তদন্ত কমিটি হোক এবং তারা তদন্ত করে এর পিছনে প্রকৃত সত্যটা মানুষের সামনে নিয়ে আসুন। যেভাবে বা জুনিয়র ডাক্তারদের উপর নামিয়ে আনা হলো, যে তাদের একটা সেকশনকে পর্যন্ত দেখা গেল যে সাসপেন্ড করা হলো, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সিনিয়র চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে বাইরে চলে গিয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসকরা তারা চিকিৎসা করতে গেছেন, তাদের চিকিৎসা লাইসেন্স নেই। সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসক তাদের করণীয় কি? যদি সিনিয়র চিকিৎসক সত্যি উপস্থিত না থেকে থাকেন
তাহলে তারা ট্রিটমেন্ট দেবেন না দেবেন না, জুনিয়র চিকিৎসক হিসেবে তাদের করণীয় কি? জুনিয়র চিকিৎসকের তো বিভিন্ন ধাপে ধাপে হয়। প্রথম বর্ষের পিজিটি, দ্বিতীয় বর্ষের পিজিটি, তৃতীয় বর্ষের পিজিটি। ধরুন 3 বছরে 2 বছর 364 দিন হয়েছে, আর 65 দিনেই সে অ্যাকচুয়ালি ওই সিনিয়র চিকিৎসক হয়ে যাবে। তাই 364 দিন বা 360 দিন এই সময় কি সে চিকিৎসা করবে না? নিশ্চয়ই করবে। আমাদের শ্রমিকদা তো বলেই দিলেন যে বিভিন্ন প্রসেস আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সার্জারি, একটা হচ্ছে অ্যাসিস্টেড সার্জারি। তো ইন্ডিপেন্ডেন্ট সার্জারি তো করতেই হবে, কারণ তাকে লিখতে হবে কটা সিজার সে করেছে। সিজার সে না করে 365 দিন বাদেই তো সে সিনিয়র ডক্টর হয়ে যাবে। কাজে অবশ্যই চিকিৎসা করার তার আইন সিদ্ধ, ন্যাশনাল মেডিকেল কমিশন সিদ্ধ তার প্রসেস আছে। কাজেই হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে সিনিয়র চিকিৎসক কজন আছে? এই বিভিন্ন হাসপাতালে যে কথা বলা হলো, হিউম্যান রিসোর্সের তো একটা খামতি রয়ে যাচ্ছে। সিনিয়র চিকিৎসক 24 ঘন্টা সে ডিউটি করতে হবে, সিনিয়রকেও করতে হবে। তখন সে তার খেতে যেতে পারেন, ঘুমোতে যেতে পারেন, আরও যেসব নিত্য প্রক্রিয়া সেগুলো করতে পারেন। তখন তো ওই 30টা সিজার যে করতে হবে তার টাইমও তো 24 ঘন্টা। তাহলে কি করে করবে? কাউকে তো নামতেই হবে ওটিতে। কিন্তু আমাদের একদমই সাপোর্ট নেই যে সিনিয়র চিকিৎসক তার কাজের সময় সে অন্য কোথাও চলে গিয়ে হাসপাতাল ছেড়ে অন্য কাজ করে। এটা তো আমরা নিশ্চয়ই বিজেপি থেকে এটা আমরা সাপোর্ট করি না। কিন্তু বাকি যে কথাগুলো বলা হয়েছে সেটা অনেকটা শ্যামা নৃত্যনাট্য ছিল না, ওই ধর ধর ওই চোর ওই রকম আমাদের লাগলো। আমরা এটা সম্পূর্ণভাবে ডাক্তারদের পাশেই আছি, কিন্তু যে ডাক্তার ঠিকঠাক কাজ করেননি তার যদি কোনো শাস্তি হয় সেটা আমরা অবশ্যই মাথা পেতে নেব। আমি এই ইস্যুতে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। একটা সরকারি হাসপাতালে দিনে কম করে 40 থেকে 45টি সিজারিয়ান সেকশন হয়। এক এক দিনে এক একটি ইউনিটের ওপর দায়ভার থাকে। সেই ইউনিটের একজনই সিনিয়র চিকিৎসক থাকে, হয় প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্কের। তা বাকি যে 45টি বাকি যে ডাক্তারবাবুরা আছে, একজন এসআর, একজন হাউস স্টাফ, একজন ইন্টার্ন বা দুজন হতে পারে ম্যাক্সিমাম। তো 45টা সিজারিয়ান সেকশন কিন্তু দৈহিক, মানসিক এবং পারদর্শিতার সঙ্গে কোন সিনিয়র চিকিৎসক 24 ঘন্টায় সমাপন করতে পারেন? পাটিগণিত করে দেখে দিন। 45 থেকে 50 খানা সিজারিয়ান সেকশন এক এক দিনে হয় যে কোনো সরকারি টিচিং হাসপাতালে, যে কোনো প্রান্তিক টিচিং হাসপাতাল, কুচবিহার, ঝাড়গ্রাম, রায়গঞ্জ, পুরুলিয়া, এগুলোতে কিন্তু আরো বেশি ভিড় থাকে, ডাক্তারের সংখ্যা আরো কম, ৬৬টির উপর ভ্যাকেন্সি। দৈহিক, মানসিক এবং পারদর্শিতার সঙ্গে একটি সিনিয়র চিকিৎসকের দিনে 45টা সিজারিয়ান সেকশন করা অপারক। সে কিছু করার নেই, জুনিয়ররা আসবে সেখানে। ইন্ডিপেন্ডেন্টলি ওটি করতে হবে। আজকে আমার যদি পিজিটি শিফট শেষ হয় এবং কালকে আমি কনফার্ম হয়ে গেলাম অ্যাজ এমএস বা এমডি, তাহলে আমি আগামীকাল স্কিলফুল চিকিৎসক আর আজকে আমি অ্যাসিস্টেড চিকিৎসক, সে তো হয়ে উঠতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট অপারেশন করার লগবুকও মেনটেন করতে হয় ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী, সেটাও কিন্তু লগবুক মেনটেন করতে হয়। আরজিকর আন্দোলন, শান্তদার কাছে একটা প্রশ্ন করতে হবে যে আরজিকর আন্দোলনে দেখা গেছিল চিকিৎসক ফ্র্যাটার্নিটি পুরো সংগঠন ব্যতি রেখে, সিনিয়র জুনিয়র ভাগাভাগি ব্যতি রেখে তারা সামগ্রিকভাবে একটা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা নিয়েছেন, যেটা কালক্রমে জন আন্দোলনের চেহারা নিয়েছিল। সেই বিষয়টির সঙ্গে আজকের এই যে সাসপেনশন, হাসপাতাল্লাহ নাইয়ার বাড়িতে হঠাৎ পুলিশ যাওয়া, কোন জায়গায় সবটা কি ক্রোনোলজি মেনটেন করে? পুরোটাই ক্রোনোলজি মেনটেন করে। এই যে থ্রেট কালচার নিয়ে আমরা কথাবার্তা বলি না, আমি বলবো থ্রেট মানে ইংরেজিতে সন্ত্রাস। তো সন্ত্রাস তখন ছিল অভিক বিরূপাক্ষ সন্দীপের সন্ত্রাস, এখন দেখছি স্বাস্থ্য মন্ত্রকের সন্ত্রাস। এই সন্ত্রাসটা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক সন্ত্রাস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম। এই টেরোরিজমের সূচনা এবং উৎস কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে হতে চলেছে সেটা আমরা আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোভাবেই দেখতে পাচ্ছি। আজকে অভিক সন্দীপ বিরূপাক্ষর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাথাচাড়া দিয়ে উঠেছিল, স্বাস্থ্য মন্ত্রক কি তখন এই প্রশাসনিক তৎপরতা দেখিয়েছিলেন?
এই বহিষ্কারের তৎপরতা, সাসপেনশনের তৎপরতা দেখিয়েছিল? কোথায় ছিল সেই তৎপরতা সেই দিন? আজকের যে তৎপরতা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখালেন, আমি সাধুবাদ দিই তাকে। সেই দিনের তৎপরতার অভাব কেন ছিল? গাফিলতি সেখান থেকেই শুরু। গতকাল স্বাস্থ্য সচিব তিনি নিজে বলেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি নবান্নে বলেছেন যে স্টকগুলো সমিতিটা বলছে স্টকগুলো কি হবে আর কি নতুন করে ইউটিলাইজ হবে। সেখানে তিনি গতকালই বলেছেন যে এটা আমরা পরীক্ষা করে দেখছি, যদি এই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ থাকে সেইটা আমরা তদন্ত করে দেখবো, আপাতত কিছু পাইনি, পেলে তখন আমরা এই স্টক নিয়ে ভাববো বা এটা নিয়ে ভাববো। এখন প্রাইমারি প্রশ্ন হচ্ছে, যার বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের বর্তমানে 27টা অভিযোগ এই স্যালাইন কোম্পানির বিরুদ্ধে, গভর্নমেন্ট এখনো সেটাকে টেস্টে বলছেন, তারা বলছেন টেস্ট করবো তারপর সিদ্ধান্ত নেব। বাংলা এবং বাঙালির সংস্কার এবং সংস্কৃতিতে চৈত্র সেল লিখে এসছেন তো, এবার আজকের থেকে শুরু হয়ে গেছে, এই গত মাস থেকে পৌষ সেল। পৌষ সেলটা কিন্তু আবার ইংরেজিতে পুষ সেল। এই যে প্রকিউরমেন্ট গুলো হয়ে গেছিল না, সেগুলো তো আর সরকার রেখে দেবে না। সুতরাং চৈত্র সেলের জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রণোদিত অনুপ্রেরণায় পৌষ সেল অফ রিঙ্গাল ল্যাকটেট চলছে, এবং সেটা পুশ সেল করা হচ্ছে, যে প্রকিউরমেন্ট গুলো হয়ে গুদাম ঘরে পড়েছিল, যাতে তাতে লস না খায় মুকুল ঘোষ। এগুলো মাথায় রাখতে হবে। দুর্নীতি কিন্তু এখন সবে সিআইডি দিয়ে হবে না। এই দুর্নীতি যেটা সমিতদা বললেন, আমরা হাইকোর্টের বা কোনো উচ্চপদস্থ জজ সাহেবের নেতৃত্বে বাকি বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড বসিয়ে এর কিন্তু ইনভেস্টিগেশন করা দরকার। এর মধ্যে অনেক গভীর, এই জলে অনেক গভীর জল। একটা কথাই বলবো, দেখুন সরকারের মূল উদ্দেশ্য এই যে স্যালাইন এখন টেস্ট করছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দায়টা এড়ানোর চেষ্টা করা। কারণ আপনাদের আমরা এই নিয়ে, ওনারা চান এইটা নিয়ে আলোচনা হোক, যে ডাক্তাররা কি করে, জুনিয়ররা কি করে, সিনিয়ররা কি করে, ওরা এটা চাইছেন এই আলোচনাটা হোক। কিন্তু এবার আপনি দেখুন যে 5 জন প্রসূতি যে অসুস্থ হয়ে পড়লেন, একজন মারা গেলেন। কখন মারা গেলেন? 12 ঘন্টার মধ্যে মারা গেলেন সিজারের পরে। তো আজকে ময়না তদন্তের রিপোর্টে কোথাও বলা হয়নি যে তার ভুল অপারেশনের জন্য তিনি মারা গিয়েছেন। তাহলে যে জুনিয়র ডাক্তার করে থাক, সিনিয়র ডাক্তার করে থাক, যেই অপারেশন করে থাক, কোনো ভুল অপারেশন হয়নি। তাহলে মারাটা গেলেন কেন? সেখানে বলা আছে সেপটিক শক। সেপটিক শকটা সবসময় জানবেন যে এই যে ব্যাকটেরিয়া বা এই যে ছত্রাক যদি সোজাসুজি ব্লাডে চলে যায়, সেটা হচ্ছে পুরো বডিতে ছড়িয়ে পড়ে, এবং সেটাকেই বলে সেপ্টিসিমিয়া। তারপর থেকে সেপটিক শক হয়। আর আজকে উনি বলছেন একটা কথা, যে গাউন নাকি ঠিকমতো স্টেরিলাইজ করা হয়নি, সেখানেও কিছু গাফিলতি আছে। সেটা হচ্ছে গাউন যদি স্টেরিলাইজ করা না হয়ে থাকে, সেখান থেকে ইনফেকশন রোগীর কাছে যেতে পারে। সেটা সিনিয়র অপারেশন করলেও যাবে, জুনিয়র অপারেশন করলেও যাবে। কিন্তু সবসময় জানবেন সেই ইনফেকশন এত তাড়াতাড়ি সমস্ত বডিতে ছড়িয়ে পড়ে না। আজকে এই যে 12 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে, সেটাই প্রমাণ করে যে ইনফেকশনটা ডাইরেক্টলি তার ধমনীর মধ্যে দিয়ে ব্লাডে দেওয়া হয়েছে। তো এবং সেক্ষেত্রে আপনি যদি সম্ভাবনা দেখেন যে কোথা থেকে সেই ইনফেকশন আসতে পারে, তখন প্রথম সম্ভাবনা আসে যে ওই হচ্ছে স্যালাইন যেটা দেওয়া হয়েছে, সেইটা ডাইরেক্টলি ধমনীর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা পুরো বডিতে চলে গেছে। তো এই সম্ভাবনাটা সব থেকে প্রথমে আসে। কিন্তু এইগুলোকে দৃষ্টি ঘোরানোর জন্য তিনি এই সিনিয়র জুনিয়র এই নিয়ে আলোচনা হোক, কতগুলো সিজার হোক, কতগুলো সময়, কতক্ষণ সময় লাগে, কে করে, এই আলোচনাটা চাইছেন। কিন্তু সব থেকে বড় কথা, একটা মৃত্যুর পরে ময়না তদন্তের রিপোর্ট কি বলছে? আর ময়না তদন্ত হয়েছে সরকারি হাসপাতালে, এটা সরকারের ময়না তদন্তের রিপোর্ট। সেখানে বলছে সেপটিক শকে মারা গিয়েছে, ভুল অপারেশনের জন্য মারা গিয়েছে, এই কথা কোথাও বলা নেই। প্রথম কথা হচ্ছে যে সরকার যেখানে নিজে প্রোডাকশন বন্ধ করার সিদ্ধান্ত নিল, কেন নিয়েছিল? আজকে তারা বলছে বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আরো ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, এখনো পর্যন্ত আমরা ফাইনাল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। কিন্তু কি করে সেই সরকার প্রোডাকশন বন্ধ করবার কথা বলবার পরেও সেটাকে সমস্ত হসপিটালে ব্যবহার্য হিসেবে করে যাচ্ছে, এর কারণটা কি? আমরা বলছি তো এটা সম্পূর্ণভাবেই চিকিৎসকরা সংঘবদ্ধভাবে জুনিয়র, সিনিয়র এবং সমস্ত স্বাস্থ্যকর্মী, সমস্ত ইন্টার্নাল একই ছাতার তলায় এসে ভয় মুক্ত হয়ে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সরকারের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, প্রতিহিংসামূলক ট্রান্সফারের বিরুদ্ধে এবং স্বাস্থ্য পরিকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করার বিরুদ্ধে। আজকে তার প্রতিশোধ হিসেবে একদম আজকে এই চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে। সুতরাং আমাদের যারা চিকিৎসক সেল আছে, আমরা এতে নিয়ে আন্দোলনে যাচ্ছি এবং সর্বস্তরে
সমস্ত চিকিৎসকদের কাছে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি তার পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। যে 9টি রাজ্য এটাকে ব্যান করেছিল, যে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা অশোকা, যিনি হুইসেল ব্লোয়ারের কাজ করেছিলেন, যার বিরোধিতার কারণে আজকে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছে ঘটনাটি পৌঁছেছিল এবং একই সঙ্গে তারা প্ল্যান্ট ভিজিট করেছিল পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে নিয়ে, তারা আপনাদের সঙ্গে আছে। আপনারা প্রতিরোধ করুন যে কোনো ধরনের চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে। এক্ষেত্রে বিজেপি আছে, আমরা দাঁড়াবো। আমরা বলছি যে সম্পূর্ণভাবে দৃষ্টি ঘোরানোর জন্য সিআইডির চেষ্টা। সিআইডি কি তদন্ত করবে? তদন্তটা যখন তার অটোপসি রিপোর্ট স্পিক্স ইটসেলফ হোয়াট হ্যাপেন্ড, তাহলে তারপরে আর কিসের তদন্তের প্রয়োজন থাকে? আমাদের যে কনজিউমার অ্যাক্ট আছে পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে, সেখানে ভুল ট্রিটমেন্টের কোন ডাক্তারের কাছে যদি কিছু করে ফেলেন, তার সেখানে শাস্তি হয় না, হয় নেগলিজেন্স। এখানে কোথায় নেগলিজেন্সের প্রশ্ন আসছে? আপনি বলছেন গাউনটা ঠিকমতো স্টেরিলাইজ করা ছিল না, সেটা দেখার দায়িত্ব কার? গাউন যদি স্টেরিলাইজ করা না থাকে সেটা দেখার দায়িত্ব কোনো চিকিৎসকের নয়। তার মানে আপনার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনি হসপিটালকে পরিচ্ছন্ন রাখতে পারেন না। আপনি এমন কিছু তাবেদার লোকেদের ঢুকিয়ে দিয়েছেন বা এমন কিছু লোককে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যাদের সেই এক্সপার্টাইজও নেই এবং সম্পূর্ণভাবে তারা টাকা তুলে সাইফন অফ করে নিয়ে চলে যাচ্ছে, তারা কাজ করছে না। যেভাবে দেখা গিয়েছিল কালীঘাটের একটা কোম্পানিকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের ওয়েস্টকে তাকে রিসাইকেল করার জন্য তার সেই যে বরাত পেয়েছিল, তার কোনো রিসাইক্লিং প্ল্যান্টই নেই, কিন্তু সে বরাত পেয়েছিল। সেই একইভাবে এক্ষেত্রেও এই তত্ত্ব খাড়া করা হচ্ছে। শুধুমাত্র চিকিৎসকরা আন্দোলন করেছেন আরজি করে, এখন তাদের উপরে তাদের শাস্তি দাও, এর বাইরে এর মধ্যে কিছু নেই। সুতরাং এন্টায়ার যারা ডক্টরস ফ্র্যাটার্নিটি, তার সঙ্গে বিজেপি আছে এবং আমাদের আন্দোলন এ নিয়ে চলবে। চিকিৎসকদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব, মমতা বন্দ্যোপাধ্যায় একই তীরে দুটি যিনি মারার চেষ্টা করেছেন, দুই পাখি। এক, তিনি চিকিৎসকদের ওপর প্রতিশোধ নিয়েছেন, আর দুই, তিনি এখানে সম্পূর্ণ নিজেদের সার্বিক যে ব্যর্থতা, স্বাস্থ্য ভবনকে আড়াল করতে চেয়েছেন, ড্রাগ কন্ট্রোলকে আড়াল করতে চেয়েছেন, তাদের আধিকারিককে আড়াল করতে দিয়ে চেয়েছেন, কিন্তু তিনি মানে শাক দিয়ে মাছটা ঢেকে দিয়েছেন, কিন্তু শাকটাকে কি দিয়ে ঢাকবেন সেটা ঢাকতে পারবেন না। শ্রমিকদা, গতকাল মেদিনীপুরে দেখা গেছে স্যালাইনের বোতলে স্টিকার নেই, ডেট নেই, লেবেল নেই। আপনারা কি এই আশঙ্কা করছেন যে স্টক এই মুহূর্তে গভর্নমেন্ট বন্ধ করে দিল, এগুলো ভুল পথে লেবেল তুলে দিয়ে আবার বিভিন্ন সরকারি হাসপাতালে আবার আসবে? এর আগে তো এক্সপায়ারি ডেটের ওষুধ ব্যবহার করা হয়েছিল হসপিটালে, সেই স্টোরি তো আপনারা করেছেন, মানে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এসেছে। এখন সংবাদ মাধ্যমের কল্যাণে অনেক কিছু জিনিস আসছে চোখের সামনে, অতীতে সেটা আসতো না। আর এই সরকারটা এমনই সরকার যে এর এমন কোন দফতর আপনারা দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা তৃণমূল, যদিও রাজ্য সরকার এটা নয়, তৃণমূল সরকার, এই তৃণমূল সরকার এমন কোন দফতর দেখাতে পারবেন না যেখানে কোনো দুর্নীতি স্পর্শ নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের যে মানে চিকিৎসকদের টিম বা সেল রয়েছে, এই 12 জনের নাম প্রকাশ হয়েছে গতকাল, মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা কি এদের সাথে দেখা করবেন? এক, দ্বিতীয়ত এরা যদি কোনো আইনি সাহায্য চায় আপনারা পাশে থাকবেন? আমরা আইনি সাহায্য তাদের সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত, এবং আমার মনে হয় যে চিকিৎসকদের করা হয়েছে তার ফ্রেটার্নিটির ওখানেই যারা আছেন দে আর কম্পিটেন্ট এনাফ। কিন্তু এরপরও বলছি আমরা তাদের সর্বতোপ্রকার সহযোগিতা করব, আইনি সহযোগিতা, তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার, তাদের সঙ্গে যে প্রতিহিংসামূলক আচরণ করেছে সেটার প্রতিবাদ করবার জন্য আমাদের বিজেপির যে মেডিকেল সেল আছেন, আমাদের ডিপার্টমেন্টের সমস্ত আমাদের চিকিৎসকরা এবং গোটা পার্টি তাদের সঙ্গে আছে। শ্রমিকরা কর্মবিরতি শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ। কালকে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী 12 জনের সাসপেনশন ঘোষণার পরে গতকাল রাতেই তারা ঘোষণা করে কর্মবিরতির, এবং সকাল থেকে কর্মবিরতি। সরকারের যে কোনো স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে তো প্রতিবাদ হবেই। এখন প্রতিবাদের ভাষা কি হবে, প্রতিবাদের স্বরূপ কি হবে, কোথায় কখন কিভাবে হবে, সেটা যারা প্রতিবাদী তারা ঠিক করবেন। কর্মবিরতিতে যাওয়া, কোনো চিকিৎসক যদি চলে যান
সেটা তার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। আজকে একটু পিছিয়ে এসে তারা আপাতত জরুরি পরিষেবা এবং ওপিডি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর জুনিয়র তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা যায় না, যেটা সম্পূর্ণভাবেই চিকিৎসকদের বিষয়ে। ধরুন একজন এসআই তদন্ত করছেন, যিনি রাইটার লিখেছিলেন, তিনি তদন্ত করছেন, তিনি হচ্ছেন এমকম পাস, আর যার বিরুদ্ধে তদন্ত করছেন তিনি একজন মানে গ্র্যাজুয়েট ডক্টর বা একজন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর। আর এই সম্পূর্ণ বিষয়টাই বৈজ্ঞানিক, আর এই সরকারটা মস্তিষ্কটাই অবৈজ্ঞানিক এবং বিজ্ঞানের সঙ্গে একটা প্যারামেডিক্যালও নয়, মানে প্যারাসায়েন্সও নয়, একটা স্বৈরাচারের সংঘাত হচ্ছে। সুমিতা, মেডিকেল নেগলিজেন্স শুধু তো মেডিকেল কাউন্সিলেই, রাজ্য মেডিকেল যেটা করতে পারে না। কি করছেন ওনারা ঠিক বোঝা রাজ্য যাচ্ছে না। মেডিকেল কাউন্সিল অ্যান্ড হেলথ কমিশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ কমিশন। ওটা ফোরামই নয়। সিআইডি এই মামলা, এই তদন্ত করতে পারে না এবং পারে না। এইটা সম্পূর্ণভাবে শুধু অনৈতিক নয়, এটা সম্পূর্ণভাবে একটা বেআইনি সিদ্ধান্ত। গতকাল বলেছেন যে যারা সরকারি চিকিৎসক হুম। তাদের মিনিমাম 8 ঘন্টা ডিউটি করতে হবে, কিন্তু আমাদের কাছে ডেটা আছে এরা 8 ঘন্টা ডিউটি করে না, এরা প্রাইভেট নার্সিং হোমে গিয়ে লক্ষ লক্ষ টাকা। ওটা তো খুব সহজ গল্প, ওটা খুব সহজেই সমস্ত শাসক দল বলে থাকে যে শিক্ষকদের বলেন যে ক্লাসে ঠিক করে পড়ান না, বাইরে গিয়ে প্রাইভেট টিউশন করেন, আর সরকারি চিকিৎসকদের বলছেন তাদের 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা কি 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে। পুলিশের দিকে তাকান, একজন নেতা যাচ্ছেন রাজনৈতিক কি বলবো ভ্রমণে, তার সঙ্গে 3000 পুলিশ যাচ্ছে, 150 পুলিশ মহিলা পুলিশ যাচ্ছেন, কোনো শৌচালয় নেই, বাড়ি বাড়ি গিয়ে তারা বলছেন আমরা এখানে ওয়াশরুম ইউজ করব। এ তো প্রতিনিয়ত ঘটনা। কি চিকিৎসা করবেন ডাক্তাররা? সম্ভবই নয়। 650 উপর পোস্ট খালি আছে, আর একটার পর একটা হসপিটাল নামকাবাস্তে খোলা হয়ে যাচ্ছে, সেখানে কি আছে? প্রত্যেকটা সুপার স্পেশালিটি হসপিটাল যা তিনি জেলায় তৈরি করেছেন সেটা ফেসিয়াল ছাড়া আর কিছু নয়। সামনে সুন্দর একটা নীল সাদা গেট তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই হসপিটালের একমাত্রই কাজ হচ্ছে কলকাতার মেডিকেল কলেজগুলোতে রেফার করে দেওয়া। গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে চম্পট, দুদিন আগেই অধরা আসামি, টোঙ্গলে বন্দি ছিনতাই করে নিল স্থানীয় বাসিন্দা, কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে এখনো অধরা জাকির, উঠছে ড্রোন। পরপর বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা তো একেবারে দুশ্চিন্ত। সরকারটাই দুষ্কৃতীদের সরকার, এই সরকারটাই দুষ্কৃতীদের সরকার, এবং তারা মনে করছে সরকারটা তাদের, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। আর পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। যেরকম আপনারা এখানে জানিয়ে আজকে সাংবাদিক সম্মেলন, চিকিৎসকরা যা হাতে পাবেন তা দিয়েই তাদের কাজ করতে হবে। চিকিৎসকরা অপারেশন করবার আগে বা কোনো ধরনের ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার আগে বা স্যালাইন দেওয়ার আগে যেটা তার কাছে অ্যাভেলেবেল, তার হাতে যেটা তুলে দেওয়া হবে সেটাই তিনি দেবেন। এছাড়া তার অন্য কোনো কাজ নেই। তিনি রোগের ডায়াগনোসিস করবেন, তিনি পরিমাপটা ঠিক করবেন ডোজের, এর বাইরে সরকারি হসপিটালে আর তার কোনো করণীয় নেই। যেটা তার হাতে তুলে দেওয়া হবে সেটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবেই স্বাস্থ্য মন্ত্রকের। যাদের আড়াল করবার জন্য, যাদের থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এইটা করে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির তিনি টেররিস্টদের একটা দড়াও সার্টিফিকেট দিতে তিনি বলছেন কোন টেররিস্ট অশিক্ষিত নয়, এরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে, এরা বাংলা মাধ্যম স্কুলে পড়ে, এরা কলেজে পড়তে পারে, এরা কেউ অশিক্ষিত নয়, এরা কেউ মাদ্রাসায় পড়ে না, সবাই কিন্তু শিক্ষিত। এই যে টেররিস্টদের রাজ্যের এক বিধায়ক তিনি দড়াও সার্টিফিকেট দিচ্ছেন, তাদের হয়ে কথা বলছেন, এটা কতটা আতঙ্কের এবং কতটা উদ্বেগের এই বিষয়টা? এটা তো বিজেপিকে এর উত্তর দিতে হবে না। এই প্রশ্নটা আপনারা গিয়ে মুখ্যমন্ত্রীকে করুন। আমরা তো 80-র দশক থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন হচ্ছে। সিপিএম এর সময় ছিল সেফ প্যাসেজ, এবং তৃণমূল একটা জামাতি কনসেপ্টকে এখানে টেনে নিয়ে আসা হচ্ছে। সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী কথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলেন।
আমরা চাই অন্তত তারা মানে কিছু না হলেও আবুল বাসার হন। তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলীর থেকে শিক্ষা নিন। নজরুল তো অনেক আগে চলে গেছে। এপিজে আব্দুল কালামের দিকে তাকান। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা এই ধরনের কেন ঢুকে পড়ছেন? সমস্ত সন্ত্রাসবাদী মুসলমান, কিন্তু সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী নয়। আমরা এই দুটোকে আলাদা করতে চাইছি, তৃণমূল এক করে দিচ্ছে। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো ব্লাস্ট হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। গোয়ালপুকুরে দেখা যাচ্ছে যে অভিযুক্ত সাজ্জাদকে অস্ত্র দিয়েছিলেন যিনি আব্দুল, তিনি বাংলাদেশের বাসিন্দা। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাওয়া আছে চলতেই থাকবে। তো ওপার বাংলার অস্ত্র এপার বাংলায় চলে এসছে, তো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হচ্ছে না, এখানে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে বলে একটা অভিযোগ। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশের আজকে এবার সরাসরি কলকাতায় এসে পড়লো হিন্দু সংগঠনকে বইমেলা, বিশ্ব হিন্দু পরিষদের স্টল অনুমোদন পেল না কলকাতা বইমেলা। এবার পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যারা ঠিক করবে, তারা আবার 1946 সালে দেখবে কিনা, এটা তাদের মস্তিষ্কে কি আছে তারা ঠিক করবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা দাঙ্গা চাইছে। ওদের হয়তো এখনো পর্যন্ত 30% যে ব্লক ভোট আছে সেটা পুরোপুরি তার দিকে আসবে কিনা, 26 বা 26-এর একটু আগে, যদিও সরকার 26 পর্যন্ত থাকবে না, তার আগে আসবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা আছে। তার জন্য তারা এখন সেই রাস্তায় নেমে পড়েছে, কিভাবে হিন্দু ব্যাশিং করাটাই যদি একমাত্র সেকুলারিজমের সার্টিফিকেট হয় তাহলে সেটাই হবে। তবে এদিকে কিছু হবে না। এবারে বহু গোপাল পাঁঠা কিন্তু রাস্তায় নেমে যাবে। সমাজ দাঁড়িয়ে গেছে, বহু গোপাল পাঁঠা রাস্তায় নামবে, আর কেউ যদি রক্ত ঝরায় একতরফা হবে না। তাহলে শওকত মোল্লাদের কি বলবেন? শওকত মোল্লারা বলছেন ভারত বাংলাদেশ সীমান্তে দেশবিরোধী যে স্লোগান উঠছে তাতে তাদের সায় রয়েছে, এবং বিজেপি নেতা যারা প্রতিবাদ করছেন তাদের শওকত মোল্লা কটাক্ষ করছেন এবং দেশবিরোধী। শওকত মোল্লা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ভাই, সবাইকে রাজনীতির মধ্যে নিয়ে শোনান। এমএলএ তো হতেই পারেন, এমএলএ তো সবাই। মুখ্যমন্ত্রী যাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন বোমাবাজ বলে সরকারি মিটিং এ, তাকে তুমি আবার নতুন করে এমএলএ সার্টিফিকেট কি করে দেবো? মুখ্যমন্ত্রী দিতে পারে, সাংবাদিক দিতে পারে না। আর আইনসভায় তো মুখ্যমন্ত্রী বলছেন উনি বোমাবাজ, উনি বোমার আইন তৈরি করে দিতে পারেন। যে কিভাবে বোমা বাঁধা হবে, 3 চুরি না 7 চুরি, তিনি ঠিক করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রশাসন মানে শুধু কথার কথা নয়, প্রশাসন মানে জীবনে বদল আনা। হ্যাঁ, প্রশাসন মানে জীবনে বদল আনা, শুধু কথার কথা নয় প্রশাসন মানে। সামনেই বইমেলা, এদিকে শীতের হিমেল হাওয়া, একটু অপেক্ষা করুন। এটা নতুন ভারতবর্ষ, আপনার জমি বাড়বে, সীমানা বাড়বে, একটু অপেক্ষা করুন। একজন কলেজ ছাত্রী, তাকে মারধর করার অভিযোগ উঠছে দুর্গাপুরের কাকসা থেকে। তিনি উপর বোঝাই হচ্ছিল, প্রতিবাদ করেছেন, তার জন্য তাকে থানা ও পঞ্চায়েতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদি তাকে মারধর করার জন্য চিকিৎসক মার খাচ্ছেন, শিক্ষক মার খাচ্ছেন, তো এটাই তো তৃণমূলের ব্যবস্থা। পুলিশের উপরে বোমা ছুঁড়ছে, কোনোদিন কোনো মন্ত্রী না মারা যায়, আমাদের তো এটাই চিন্তা। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, কোনদিন মন্ত্রীর ওপরই গুলি চলে যাবে। মন্ত্রী এসে বললে বোম মারবো, তারপরে যখন তাড়া করে যে মন্ত্রী মোটরসাইকেলে উঠে পালাচ্ছে। এই কোনো জায়গায় এরকম হয়েছে নাকি ভারতবর্ষে? তো বিহারের ভিতরেও দেখা যায়নি কোনোদিন, মানে যখন জঙ্গল রাজ চলে। এখন তো অনেক পরিস্থিতি বদলে গেছে। তিনি বলেছেন এই যে বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়েছে, তাদের তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জলাজমি বন্ধ করে কলকাতা পুরসভার নাকের ডগায় একটা প্রমোটিং হয়ে গেল, প্রমোটার ধরা পড়লো, বাড়ি ভেঙে পড়লো, পুরসভা দায় এড়াতে পারে? ফিরহাদ সোহরাওয়ার্দী হাকিম এর আগেও একটা বিবৃতি দিয়েছিলেন যে পুকুর বোঝালে কঠোরভাবে তিনি সেটা নিয়ন্ত্রিত করবেন। আপনাকে আমি এই মুহূর্তে হাতে গরম উদাহরণ দিয়ে দিচ্ছি। কলকাতা আমাদের বিধাননগর পৌরসভা একটি বিল্ডিং এর কাজ বন্ধ রাখবার জন্য দমদমের সংলগ্ন অঞ্চলে, এই কর্পোরেশনের মধ্যে, বাগুইআটি থানায় চিঠি পর্যন্ত পাঠিয়েছিল। এখানে হাইকোর্টের অর্ডারই কমপ্লাই করা যায় না, আর বিধাননগর পৌরসভাও যে অর্ডার দিচ্ছে সেটা করা যায় না। ফিরহাদ হাকিমকে বলুন, ফিরহাদ সোহরাওয়ার্দী হাকিমকে, যে একটু এই প্রশ্নের উত্তর দিতে, যে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড স্যাটেলাইট সিটির মধ্যে মসজিদ কি করে তৈরি হচ্ছে, কার পারমিশনে?
সল্টলেকে যে মসজিদটা তৈরি হচ্ছে সেই মসজিদটা তৈরি করার কোনো অনুমতি বিধাননগর কর্পোরেশন দিয়েছেন? ফিরহাদ হাকিম নিজে দিয়েছেন? ওখানকার কাউন্সিলর দিয়েছেন? কে দিয়েছেন? নাকি মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন? কোনটা ঠিক? এই প্রশ্নটা একটু অনুগ্রহ করে আমাদের হয়ে করবেন, কারণ এটা সল্টলেকবাসী জানতে চাইছে। প্রাথমিক সাংবাদিক সম্মেলন শেষ করি।